ইচ্ছা ছিল যে ২১শে আগস্ট, তারপরে পিলখানা হত্যাকাণ্ড, হলি আর্টিজান থেকে শুরু করে যত জঙ্গি নাটক, উদীচী, ছায়ানট যা হয়েছে এগুলো নিয়ে একটা কাজ করার। তো সেই ধারাবাহিকতায় আমি বিডিআর নিয়ে আমার সবচাইতে বড় একটা অনুসন্ধানের জায়গা ছিল বলে মনে করেছি এবং সেটা নিয়ে কাজ করেছি। এখানে সেনাবাহিনীর যেসব কর্মকর্তারা আ ঐদিন ডিউটিতে ছিলেন, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যারা পরবর্তীতে তদন্তের কাজে ছিলেন বা তদন্ত ও যারা অন্য খাতে নিতে চেয়েছিলেন, এই সব পক্ষ সবাইকে নিয়েই এই ইয়েটা। তো আমার কাছে গিয়ে যেটা মনে হয়েছে এখানে আপনারা সবাই আমার সিনিয়র মানুষ এবং সালাম আলাইকুম। বডি সোহেল ভাই ওরফে সোহেল তাজ ভাই আওয়ামী লীগ সরকারের পতনের পর মোটামুটি অনেক কথা তিনি সরকার সম্পর্কে, তার ক্ষমতায় থাকাকালীন সম্পর্কে, শেখ হাসিনা সম্পর্কে, বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কথা বলছিলেন। তো মোটামুটি একটা গ্রিন জোনে তিনি কিন্তু বসবাস করছেন। এখন ওনার জন্য বড় ধরনের দুঃসংবাদ আসতে যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে ভিডিওটা আপনারা না টেনে ফার্স্ট ক্লাস দেখবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা জেনেছেন বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি। তো আজকের ভাইরাল এই ভিডিওটা আমরা স্ক্রিনে গিয়ে দেখে আসি। ইচ্ছা ছিল যে ২১শে আগস্ট, তারপরে পিলখানা হত্যাকাণ্ড, হলি আর্টিজান থেকে শুরু করে যত জঙ্গি নাটক, উদীচী, ছায়ানট যা হয়েছে এগুলো নিয়ে একটা কাজ করার। তো সেই ধারাবাহিকতায় আমি বিডিআর নিয়ে আমার সবচাইতে বড় একটা অনুসন্ধানের জায়গা ছিল বলে মনে করেছি এবং সেটা নিয়ে কাজ করেছি। এখানে সেনাবাহিনীর যেসব কর্মকর্তারা ঐদিন ডিউটিতে ছিলেন, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যারা পরবর্তীতে তদন্তের কাজে ছিলেন বা তদন্ত ও যারা অন্য খাতে নিতে চেয়েছিলেন, এই সব পক্ষ সবাইকে নিয়েই এই ইয়েটা। তো আমার কাছে গিয়ে যেটা মনে হয়েছে এখানে আপনারা সবাই আমার সিনিয়র মানুষ এবং আমার বিশ্বাস যে বাংলাদেশের মানুষ যারা দেখছেন তারা প্রচন্ড বিশ্বাস করেন আপনাদের এখানে যে কজন মানুষ আছেন সবাই। বিশেষ করে গালিব ভাইয়ের তো মানে ব্যাপক জনপ্রিয়তা বাংলাদেশে এবং ওনার যেই এর আগের যেই কর্মতৎপরতা বাংলাদেশে থাকাকালীনও ছিল সেই বিষয়গুলো মানুষ এখনো মনে রেখেছে। তারপরে এখানে যে কজন আছেন আমি আলাদা নাম না বলি। মনির ভাই আমার খুব প্রিয় মানুষ। নাকিব ভাই আমি জানি না, হয়তো অনেকেই জানেন না। উনি হচ্ছে শহীদ মতিউর রহমান নিজামী সাহেবের ছেলে। মুস্তাফিজুর ভাই তো আমাদের স্টার অলরেডি, ওনাকে তো সবাই চেনেন। আর ওইদিকে মাহফুজ ভাই আছেন। যাই হোক, তো আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনায় এসেছি সেই বিষয়টার মূল একটা কথা বলে নেই আপনাদের সবার কাছেই। আমরা এতদিন ধরে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যা শুনেছি এগুলো সব মিথ্যা কথা শুনেছি। এটার একটা তাদের মতো করে তৈরি করা একটা চিত্র আমাদের সামনে তুলে ধরা হয়েছে। এখানে সত্যের কোনো ধরনের চিহ্ন রাখা হয় নাই। এই ঘটনায় কতটা নির্যাতন করা হয়েছে বিডিআর এর সৈনিকদেরকে ৩ তারিখের পর থেকে, আমি আমার যে অনুসন্ধানটা করেছি সেখানে মূল যে জিনিসটা দেখিয়েছি যে বিডিআর হত্যাকাণ্ড আসলে ৫৭ জন অফিসারকে দিয়ে এটাই শেষ না। এটার চাইতে আরো ভয়ঙ্কর হত্যাকাণ্ড চালানো হয়েছে ৩ তারিখের পরে। মার্চের যে ৩ তারিখ সেদিন বিডিআরদেরকে কাজে যোগ দিতে বলা হয়। তারা যে যেভাবে পেরেছে সেখান থেকে চলে গিয়েছে। ভিতরে যারা ছিল সবাই ৩ তারিখে কাজে যোগ দিয়েছে। সেখান থেকে ১ম এ বলা হয়েছে যে, "আপনারা কারা এই ঘটনাটা জানেন বলেন।" তো জিজ্ঞাসাবাদে যারা খুব আ আগ্রহ দেখিয়েছে, সত্য কথা বলতে চেয়েছে যে, ধরেন আমি অন্যায় করি নাই, আমার তো ভয় নাই। তারা গিয়ে জানাতে চেয়েছে অফিসারদেরকে। অফিসারদেরকে যখন বলেছে যে আমি বলব যারা আগ্রহী সবাইকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। ডেকে নিয়ে যাওয়ার পরে বিশেষ করে তাদেরকে আ আ মিলিটারি নিজে তো নিয়ে গিয়েছে, তার বাইরেও র‍্যাব ১ এবং র‍্যাব ২ এই ২ জায়গায়, বিশেষ করে র‍্যাব ২ এর বিরুদ্ধে বিডিআরদের ব্যাপক অভিযোগ। সেই অভিযোগ সেনাবাহিনীতে যারা ওই সময় ছিলেন তাদের অনেকেও করেছেন। আ ক্যাপ্টেন রাজন, তারপরে মেজর জিয়া, তখনকার মেজর জিয়া, এরা প্রচন্ড নির্যাতন করেছে বিডিআর এর উপরে এবং
এমন হয়েছে যে ধরে নিয়ে গিয়েছে সকালবেলা একজন সুস্থ মানুষ, সন্ধ্যায় তার লাশ ফিরে এসেছে পিলখানায়। এই খবর গণমাধ্যমে আসতে দেওয়া হয়নি এবং আমরা এখন ধরেন দেশের বাইরে থাকাতে যে সুবিধাটা হয়েছে, আমরা অনেক কিছু বলেছি। সেনাবাহিনীকে নিয়ে এত কথা কিন্তু বলার হয়তো প্রয়োজনও মনে হয় নাই। কিন্তু যেভাবে বলা হয় এভাবে তো বলা সম্ভব হয় নাই। পিলখানা হত্যাকাণ্ডে যেভাবে আমি একদিন গিয়েছিলাম ওইটা সংবাদ কভার করতে। পিলখানার এই দরবার হলেই অস্থায়ী একটা কোর্ট বসানো হয়েছিল। সেখানে একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার অফিসার শেষে ব্রিফিং করতেন। যা ব্রিফিং করতেন ওইটাই গণমাধ্যমে প্রচার হতো। এখানে এই বিডিআর এর সৈনিক, তাদের আইনজীবী কারোর কোনো বক্তব্য বলার কোনো সুযোগ ছিল না। এমনকি মনির ভাই আমাদের সাথে আছেন। উনার কাছে জিজ্ঞেস করবেন যে উনাকে কি বলা হয়েছে? উনাকেও ডেকে নিয়ে যাওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আপনি এই বলেন, এর বাইরে কোনো কথা বলতে পারবেন না। এইটাই হয়েছে বিচার। তো এই যে ৩ তারিখ থেকে জিজ্ঞাসাবাদ করে নিয়ে যাওয়া হত্যা করা হলো এবং সেনাবাহিনীর অফিসারদেরকেও কিন্তু একই কাজ করা হয়েছে। সেনাবাহিনীর যে অফিসাররা আপনার এটার ব্যাপারে তদন্ত করতে গিয়ে আপনার মানে সুষ্ঠু তদন্তটা চেয়েছে, যা ঘটেছে আসলে পিলখানা হত্যাকাণ্ডে সেটা বলতে চেয়েছে, সেটা প্রমাণ করতে চেয়েছে, সেটা উদ্ঘাটন করতে চেয়েছে, তাদেরকে ধরে কাউকে তাপসের উপরে গ্রেনেড হামলা মামলায় ফাঁসানো হয়েছে, কাউকে জঙ্গি মামলায় ফাঁসানো হয়েছে, কাউকে বলা হয়েছে যে এরা বিদ্রোহী, এরা কু করতে চেয়েছে, শেখ হাসিনাকে মারতে চেয়েছে, খালেদা জিয়া তারেক রহমানের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপরে সেনাবাহিনীকে ধ্বংস করতে চেয়েছে। আমি যা বলছি সব কিন্তু সেনাবাহিনীর বক্তব্য। আমার এখানে ২ জন সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তা আছেন। তো এই যে ঘটনাগুলো ঘটানো হয়েছে ৩ তারিখের পর থেকে আমি মনে করি পিলখানা ট্র্যাজেডির শুরু। কারণ আগেরটা আমি কেন কাউন্ট করব না? কারণ হচ্ছে এই পিলখানা হত্যাকাণ্ডের যে ৫৭ জন কর্মকর্তা, আমি নাম বলব না। এই ৫৭ জন কর্মকর্তার ভেতরেই এই হত্যাকাণ্ডের সাথে পরিকল্পনাকারীও ছিল। কে ছিল, মারা গিয়েছে আমি এখন বলতে চাই না। এটা সেনাবাহিনীর ২ জন আছে, ওনারা বলুক, আমি বলব না। তারাও ছিল। তো আল্লাহ কেন এরকম করেছেন সেটা আল্লাহই জানেন। নিরীহ মানুষ মারা গিয়েছে। এখানে গুলজারের মতো অফিসার ছিল। তারা আমাদের দেশের হার্ট ছিল। এই দেশে এই যে শায়েখ আব্দুর রহমান, তারপরে বাংলা ভাইটা, এগুলোকে যারা জঙ্গি নির্মূলে আসলেই বিএনপির সময় যারা কাজ করেছিল, তাদের মধ্যে একজন তারা। রৌমারী, পাদুয়া সীমান্তে যারা কাজ করেছে, তারা সবাই ছিল এখানে। এবং আপনি যদি দেখেন এই জায়গায় যেই লোকগুলোকে ফাঁসানো হয়েছে, সবার উজ্জ্বল অতীত এই বিডিআরে। একজন ডিএডি আছে, যে কিনা ওই বছরেই জানুয়ারি মাসে সে আপনার বিডিআরে পদক পেয়েছে। তো বিডিআর এর ভেতরেও যারা খুব ভালো মানুষ ছিল, বিডিআর এর যে ইন্টেলিজেন্স ছিল, সেইখান সিকিউরিটি সেল ইউনিট, সেখান থেকেও অফিসার এদেরকে আপনার ডিএডিদেরকে নিয়ে আসা হয়েছে, যাক সুবেদারকে নিয়ে আসা হয়েছে। তো এই যে কাজগুলো করা হয়েছে, আমি মনে করি যে পিলখানা হত্যাকাণ্ডটা সেনাবাহিনী, আওয়ামী লীগ এবং ইন্ডিয়া, এই ৩ পক্ষের সম্মিলিত একটা কার্যক্রম, যেটার বাস্তবায়ন করেছে পিলখানার ভেতরে। এইখানে ঘটনার পরিস্থিতির শিকার হয়ে কিছু বিডিআর এর সৈনিক জড়িয়ে গিয়েছিল, যারা ঘটনার আসল যেই কনসিকুয়েন্স সেটা না বুঝে এখানে ঝাঁপ দিয়েছিল। কিছু ছিল ওই দিন তারা জড়িয়েছিল, জোর করে তাদেরকে অস্ত্র হাতে তুলে নেওয়া হয়েছে। কাউকে বলা হয়েছে যে আর্মি আসছে, তাড়াতাড়ি আমাদের সবাইকে মেরে ফেলবে। কাউকে বোঝানো হয়েছে যে এই যে সেনাবাহিনীর, এই শেখ হাসিনার কাছে গিয়েছে আমাদের ১৪ সদস্যের দল, তারা আসলেই বিডিআর আলাদা বাহিনী হয়ে যাবে, আমাদের আর কোনো সমস্যা নাই, আমরা সেনাবাহিনী থেকে আলাদা হয়ে যাব। এটা বুঝিয়ে অনেককে উত্তেজিত করা হয়েছে। তো এই কাজগুলো যে করা হয়েছে, এটা খুব সুপরিকল্পিতভাবে করা হয়েছে। আমরা বিডিআর এর যারা এটার সাথে জড়িত ছিল সবার বিচার চাই। আমি এই কথাটা হয়তো অনেকের মধ্যে মনে হইতে পারে যে আমরা শুধু সেনাবাহিনীর বিরুদ্ধে বলছি। সেনাবাহিনীর অবশ্যই কেউ জড়িত ছিল। এই সেনাবাহিনীর অফিসাররাই চাকরিচ্যুত হয়েছে। এই যে আমার এখানে যে ২ জন আছে, তারাও কিন্তু বিডিআর এর ঘটনায় কোনো না কোনোভাবে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। মেজর সুমন আছেন, মেজর শোভায়েল আছেন, মেজর মহসিন আছেন। অনেক অফিসার, ৩ জন অফিসারকে হত্যা করা হয়েছে, সেনাবাহিনীর অফিসারকে। একদম পরিকল্পিতভাবে হেলিকপ্টার ক্র্যাশ করে তারপর তাদেরকে মারা হয়েছে। তো এই যে কাজগুলো করা হয়েছে, সেনাবাহিনীর সবাইকে আমরা ঢালাওভাবে খারাপ বলবো সেটা বলা কোনোভাবেই সম্ভব না। আমরা সেনাবাহিনীর যারা ছিল তাদের বিচার চাই। বিডিআর এর যারা ছিল তাদের বিচার চাই। আমরা সুষ্ঠু একটা তদন্ত চাই, যেই তদন্তটা হাসিনা পরবর্তী সরকারকে করতে হবে। হাসিনার আগে যে বিচার হয়েছে সেই বিচারটা ঠিকমতো হয় নাই। এটাই বিচারের প্রতিটা পরতে আপনার যদি নাকি অনুসন্ধান করা যায় তাহলে খুঁজে পাওয়া যাবে।
আমি যে অনুসন্ধানটা করেছি সেটা ইনশাল্লাহ 25 তারিখে রাতে বাংলাদেশের মানুষ দেখবে। দেখার পরে বাংলাদেশের মানুষকে বোঝানোর দরকার নাই যে এই ঘটনাটা আসলে কারা ঘটিয়েছে। আমি মনে করি যে তারপরে একটা ব্যাপক আবেদন উঠবে যে আমরা এই বিচার আবার চাই। পেছনে যে বিচার হয়েছে সেই বিচার আমরা মানি না। আপনারা যদি মনে করেন যে বিডিআররা 16 বছর জেলখানায় ছিল, তারা সুশৃঙ্খল একটা বাহিনীর সদস্য, তারা বের হয়ে তারপরে কোনো বড় ধরনের নাশকতা করতে পারে, আপনারা তাদেরকে আটক করে রাখেন। যাদেরকে মনে হয় যারা নিরাপত্তার জন্য হুমকি মনে হয় তাদেরকে আটক করে রাখেন। কিন্তু এইটা মনে করার কোনো কারণ নাই যে শেখ হাসিনা যাকে ফাঁসি দিয়েছে সে হচ্ছে বিরাট বড় আসামি। আমি আমার অনুসন্ধানে দেখিয়েছি যে কিভাবে ফাঁসির আসামি যারা তারাই আসলে তাদের মধ্যেই অনেকে আছে যারা কিনা একদম নির্দোষ, তাদেরকে পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে তারপর এটা করা হয়েছে। তো এই বিষয়গুলোর কারণে আমি আমার এখন মূল দাবি যে আমরা পিলখানা হত্যাকাণ্ডের এটা সুষ্ঠু তদন্ত চাই, এবং এটার সাথে শুধু যে বিডিআরের পরিবারের জড়িত বা আর্মির পরিবার জড়িত তা না, এটার সাথে বাংলাদেশের ভবিষ্যৎ জড়িত, বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এগুলো জড়িত। এটার বিচার করা গেলে ভবিষ্যতে ভারত বাংলাদেশে এ ধরনের কর্মকাণ্ড করতে গেলে তারা চিন্তা করবে, এবং আওয়ামী লীগের মতো কোনো রাজনৈতিক দল যদি ভবিষ্যতে এরকম করার চেষ্টা করে বা সেনাবাহিনীর যেসব অফিসাররা এটার সাথে জড়িত ছিল তারাও যেন ভবিষ্যতে করতে না পারে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। অত্যন্ত ধন্যবাদ ইলিয়াস ভাই। আমরা কি কোনো প্রশ্ন উত্তর নিব ইলিয়াস ভাইয়ের জন্য, একটা দুইটা? নিতে পারেন, বাট আমি কি উত্তর দেব, আমার তো আর। আচ্ছা ঠিক জি। আছে, আমার মনে হয় আমরা পরবর্তী বক্তব্যে চলে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ ইলিয়াস ভাইকে, আমাদের ওনার অনেক ব্যস্ততার মধ্যে, যেটি উনি অলরেডি বলেছেন যে 25 তারিখে একটা সম্ভবত ইনভেস্টিগেটিভ রিপোর্ট আসতে যাচ্ছে, which the whole nation is waiting for. So thanks for that as well. তো এই ব্যস্ততার মধ্যে উনি সময় করে জয়েন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ইলিয়াস ভাই again. তো এই পর্যায়ে আমরা আমাদের উপস্থিত সামরিক কর্মকর্তা যারা আছেন, এখানে 2 জন আছেন, আমরা তাদের কথা শুনবো ইনশাল্লাহ। তো আমি প্রথমে অনুরোধ করছি লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মনিরুল ইসলামকে বিডিআর এপিসোডের ইন্টারনাল ঘটনা এবং বর্তমান তদন্ত কমিশনের কাছে ওনার কোনো প্রস্তাব থাকলে সেগুলো নিয়ে বিস্তারিত তুলে ধরার জন্য। জি, সৈয়দ মনিরুল ইসলাম ভাই। ধন্যবাদ তেলাওয়াত ভাই, এবং আজকে উপস্থিত সকল বক্তাবৃন্দ। আমি প্রথমেই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার দরবারে যে 5ই আগস্টের এই ঘটনার পর আমরা যেভাবে সাহস নিয়ে কথা বলতে পারছি, যা পরিস্থিতি কখনোই ছিল না। তো এখন আপনারা যে উদ্যোগী ভূমিকা পালন করছেন তার জন্য সকলকেই সাধুবাদ জানাই। ইলিয়াস ভাই তো একজন যোদ্ধা, মাঠের ময়দানে সবসময় যোদ্ধা। তো কর্নেল মুস্তাফিজ উনি আমার সিনিয়র। তো যাক, এখানে একটা কারেকশন করে রাখি, আপনি আমাকে লেফটেন্যান্ট কর্নেল বলে সম্বোধন করেছেন। আমি আসলে বেসিক্যালি মেজর বরখাস্ত ছিলাম, পরবর্তীতে সরকারি আবার আমাকে মেজর অবসর করেছে, তো আমি মেজর অ্যাকচুয়ালি। ও আই এম সরি ফর দ্যাট, আমার কাছে রং। হ্যাঁ, ইটস ওকে। সো এখন একটু ঘটনায় ফিরে যাই। আসলে ব্যাপারটা কি, আমরা যে জিনিসটা ঠিক চিন্তা করি না যে আসলে যদি এটাকে ধরি একটা রোগের মতো, এই ঘটনাটাকে যদি বিড়ালের ঘটনাকে ধরি একটা রোগ, তাহলে রোগের তো একটা কারণ থাকে বা একটা উপকরণ থাকে। তো আমরা কি আদৌ সেই ডায়াগনোসিসটা করেছি কখনো? তো আসলে যদি প্রপারলি ডায়াগনোসিসটা হয় তাহলে কিন্তু এটার পিছনে কে বা কারা জড়িত, কিভাবে করলো, এটা কিন্তু অনেকটা সহজেই অনুমান করা যায় বা বের করে নিয়ে আসা যায়। তো যে জিনিসটা ওই সময় আমার পক্ষে বা আমাদের পক্ষে অনুমান করা অনেক ডিফিকাল্ট ছিল, সেটা হয়তো এখন অনেকটাই সহজ এবং মোটামুটিভাবে স্পষ্টতই পরিষ্কার যদি ঘটনার প্রেক্ষাপটগুলো আমরা অ্যানালাইসিস করি। তো এখানে দুটো জিনিস দেখতে হবে, যে ওই যে জিনিসটা আমি বললাম যে রোগের ডায়াগনোসিস করার জন্য তার যে উপকরণটা, অর্থাৎ যেটা নাকি আমার শত্রু, যেটার কারণে আমার রোগটা দিচ্ছে, কষ্টটা হচ্ছে, তো আমি যদি সেই শত্রুকে আইডেন্টিফাই না করতে পারি তাহলে কখনো আমি তার জন্য রেমিডিয়াল মেজারটা নিতে পারবো না। তো এখন শত্রু আইডেন্টিফাই করতে গেলে যদি সবাই একটু দেশপ্রেম ভাবে উদ্বুদ্ধ হয়ে চিন্তা ভাবনা করে, আমার মনে হয় পুরো ঘটনাটাই বের করতে পারবে। এখানে কতগুলো জিনিস খেয়াল করে দেখেন যে আমরা বাংলাদেশের যে অবস্থান, আমাদের যে ভৌগোলিক অবস্থান, আমরা কাদের দ্বারা পরিবেষ্টিত, তো এইটাকে যদি আপনি অ্যানালাইসিস করেন এবং বর্তমান বিশ্বের যে প্রেক্ষাপটে, আর্থসামাজিক প্রেক্ষাপটে কি কি ধরনের ইন্টারেস্ট কাদের থাকবে, এবং প্রত্যেকটা রাষ্ট্রেরই কিন্তু তার অধিকার রয়েছে তার নিজের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং তার অখণ্ডতা রক্ষা করার জন্য। প্রত্যেকটা স্বার্থই সেটা, মানে প্রত্যেকটা রাষ্ট্রই সেটা চায়, সেটা করতে চায়। তো এখন ভারত বেসিক্যালি ফার্স্ট
65 যে ওয়ারটা হলো, 65 ওয়ারে কিন্তু তাদের একটা ডিজাস্টারাস ডিফিট হলো পাকিস্তানের কাছে। তো ওই ডিফিটটাতে বাংলাদেশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটা ভূমিকা ছিল, এবং যে ভূমিকার কারণে ভারতের যারা নাকি তারা তাদের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে চিন্তা ভাবনা করে, তাদের মনে একটা বিশাল রকমের প্রশ্নের উদ্বেগ দিল। বিকজ এই যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যারা ছিল, যাদের কারণে তাদের পুরোপুরি ট্যাঙ্ক অ্যাডভান্সমেন্ট স্টপ হয়ে গেল এবং আলটিমেটলি দে লস দি ব্যাটল। তো সেই কারণে তারা নতুনভাবে চিন্তা করলো তাদেরকে একটা হিউজ ট্রান্সপন্ডার মেনটেন করতে হয়। একদিকে তৎকালীন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান অর্থাৎ যোগ হলো, প্লাস ওদিকে চায়না বর্ডার। তো তখন তারা বেসিক্যালি এই ধরনের একটা পরিকল্পনা করলো যে ওয়াই নট টু কাট ওয়ান হ্যান্ডস, এবং এই কিন্তু প্রথম পরিকল্পনা শুরু হলো। তারা করলো তাদের স্বার্থে যে ঠিক আছে, এটা কাট ওয়ান হ্যান্ডস। তো এই হ্যান্ডসটা আর কিছুই না, যেটা পরবর্তীতে 71 সালে আমরা বাংলাদেশ নামে নতুনভাবে জন্ম লাভ করলাম। অর্থাৎ এই বাংলাদেশের জন্ম লাভের পিছনে কিন্তু কোনো একটা রাষ্ট্রের তাদের নিজস্ব স্বার্থ জড়িত। এরপরের প্রেক্ষাপটে যদি আপনি আসেন, 75-এর ঘটনাটাকে যদি আপনি দেখেন, ওখানে কার ভূমিকা আসলো? আবার সেনাবাহিনীর। তার মানে অর্থাৎ এই পার্শ্ববর্তী রাষ্ট্র যে ভারত, ভারতের জন্য কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী একটা শক্তিশালী প্রতিরোধ। তো সুতরাং তারা চিন্তা করলো যে তাহলে কিভাবে আমরা আমাদের পরিকল্পনাতে সামনে অগ্রসর হব। তো তাদের যে বেসিক্যালি আধিপত্যবাদ এবং বাংলাদেশকে পরনির্ভরশীল করার যে পরিকল্পনা, কারণ এই ইটস এ বিগ মার্কেট, 180 মিলিয়ন পিপল নাও, সো ইটস এ বিগ মার্কেট। সো এইটাকে যদি তারা বাস্তবায়ন করতে চায়, তার জন্য তাদের দীর্ঘ সময়ের প্রয়োজন। তাহলে সেই সময়ের ক্ষেত্রে তাদের কি করতে হবে? তাদেরকে এইরকম একটা সরকারকে আনতে হবে যে সরকার তার আজ্ঞাবহ হয়ে তাদের নির্ধারিত কর্মসূচিকে সুন্দরভাবে পালন করতে পারবে। পরিকল্পনা ইজ ইজি। এবং এইভাবেই আপনারা যদি প্রেক্ষাপটে দেখেন, শেখ হাসিনাকে দীর্ঘ 6 বছর ধরে তারা তৈরি করেছে। সুতরাং এই দলটার সাথে অর্থাৎ এই আওয়ামী লীগের সাথে ভারত সরকারের যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গেল, এই আন্ডারস্ট্যান্ডিং আর কারোর পক্ষে সম্ভবপর না। এখন শুরু হলো প্রাসঙ্গিক ক্রমে। আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন, এরপর আসেন 2001-এ চলে আসলাম। 2001-এ যে জিনিসটা হলো, তখন পাকিস্তান আমেরিকার রিলেশনশিপ গ্র্যাজুয়ালি খারাপের দিকে যাচ্ছে, আফগানিস্তান খারাপের দিকে যাচ্ছে। ভারতের চিরশত্রু পাকিস্তান, ভারত তখন ওইটাকে ক্যাপিটালাইজ করলো। দ্য মোমেন্ট ইউএসএ গভর্নমেন্ট ডিক্লেয়ার দ্য ওয়ার অন টেরর, সেইটাকে সে ক্যাপিটালাইজ করলো, করে তার হাতটাকে প্রসারিত করে দিল যে আমি আমার বেল্টের এইটাকে আমি কাভার করব। এবং এটা কাভার করতে গেলে কি করা দরকার? বাংলাদেশকে প্রমাণ করতে হবে যে বাংলাদেশ একটা বেসিক্যালি মৌলবাদ রাষ্ট্র হিসাবে, অর্থাৎ এই ধরনের একটা রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। ফাইন। তো গ্র্যাজুয়ালি আপনারা যদি একটু দেখেন অ্যানালিসিস করে, যখন জাতীয়তাবাদী বিএনপি দল যখন ক্ষমতাতে, ওই সময়টা অর্থাৎ 2004-05-এর দিকে একটু অ্যানালিসিস করেন। সালামু আলাইকুম। বডি সোহেল ভাই ওরফে সোহেল তাজ ভাই আওয়ামী লীগ সরকারের পতনের পর মোটামুটি অনেক কথা তিনি সরকার সম্পর্কে, তার ক্ষমতায় থাকাকালীন সম্পর্কে, শেখ হাসিনা সম্পর্কে, বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কথা বলছিলেন। তো মোটামুটি একটা গ্রিন জোনে তিনি কিন্তু বসবাস করছেন। এখন ওনার জন্য বড় ধরনের দুঃসংবাদ আসতে যাচ্ছে। তো কথা আছে না যে পুলিশে ধরলে 18 ঘা, পিনাকিয়ার সাংবাদিক ইলিয়াস ধরলে 36 ঘা। আওয়ামী লীগের সমালোচনা করেও শেষ রক্ষা হচ্ছে না সোহেল তাজের। বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটা কালো অধ্যায়। ভারতের র কানেক্টেড থাকুক, দেশি বিদেশি ষড়যন্ত্র থাকুক, কিছু তো একটা হয়েছে। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন সাংবাদিক ইলিয়াস, এটা সকলের জানা আছে। এমনকি তার প্রেসারে এটা সরকারের গতি বৃদ্ধি পাইছে, এটার বিচারিক প্রক্রিয়া, এটার মূল ঘটনা কি, ওই দিন কি ঘটেছিল, সবকিছু। এখন এই ঘটনায় মাঝখানে একবার আলোচনায় উঠে এসেছিল সোহেল তাজের নাম। এবার ফাইনালি বডি সোহেল ভাই ফাইসা গেছেন। সাংবাদিক ইলিয়াসের যে তদন্ত, সরকার কিন্তু এটাকে কোথাও না কোথাও ফলো করে। সেই তদন্তে ইলিয়াস বলছেন যে বিডিআর হত্যাকাণ্ডের সাথে বডি সোহেল বা সোহেল তাজের জড়িত থাকার সম্ভাবনা আছে। কই থেকে এটা আসছে? তথ্যসূত্র, সেনা সূত্র থেকে উনি এই তথ্য পাইছেন। এই ইস্যুটা নিয়ে সাংবাদিক ইলিয়াস
সেনাবাহিনী, বিজিবি, প্রশাসন, অনেক কর্মকর্তা, অনেকের তিনি কিন্তু স্টেটমেন্ট নিচ্ছেন, এটার উপরে কন্টিনিউ কাজ করছেন। তো তার বক্তব্য হচ্ছে সেনাবাহিনীর সূত্রে এটা একটা আঁচ চলে আসছে যেন বরিশাল এটাতে কানেক্টেড আছে, এটা একটা চান্স 90% বা 95%। এখন বরিশাল যেন বাংলাদেশ ছেড়ে পালাতে না পারে, বাংলাদেশের বাইরে যেতে না পারে, এইটার ব্যাপারে সাংবাদিক ইলিয়াস ডাক দিয়েছেন। কারণ পরিস্থিতি খারাপ হলে সোহেল দাস তিনি বাংলাদেশ ছেড়ে চলে যাবেন। এখন আজকে যখন ইলিয়াস এই কথা বলছেন, আমরা বিশ্বাস করি আগামীকালকেই এইটার একটা প্রতিফলন হয়তো আদালতের মাধ্যমে আমরা দেখতে পাবো যে ঠিকই এরকম একটা নির্দেশনা আদালতের পক্ষ থেকে চলে আসছে। যদিও এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সোহেল দাসের নাম যখন এর আগে একবার আসছিল, সাংবাদিক ইলিয়াসই বলছিল, তখন তিনি এটাকে কাউন্টার করছেন, আওয়ামী লীগের উপর অনেক কিছু চাপাই দিয়েছেন, যা তার কোনো এখানে ক্ষমতা ছিল না, এটা ডিল করছেন শেখ হাসিনা। তারপর তারা বলছেন যে তোমাকে আমি ছাড়বো না, গান গেয়ে শোনাইছেন। আর গত 6 মাস আওয়ামী লীগের অনেক কিছু নিয়ে সোহেল ভাই যে কথাগুলো প্রকাশ করছেন, সরকারের বা বর্তমান যে সিচুয়েশন আছে অনেকটা সেফ জোনে ছিলেন। এখন ফাইনালি একটা রেড জোনে কিন্তু আটকে গেছেন, জানি না কি হবে, দেখা যাক। আমরাও জানতে চাই যেই জড়িত থাক দৃষ্টান্তমূলক শাস্তি হইতে হবে। বাংলাদেশকে পঙ্গু করে দিছে একটা সেক্টরে। ইলিয়াস ভাই নিশ্চয়ই ফুল প্রতিবেদন প্রকাশ করবেন। প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা আপনারা দেখতে পেরেছেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আপডেট ভিডিও পেতে চাইলে নয়ন দাস মিডিয়াতে চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।